আমি যখন রিপোর্টিং শুরু করি তখন আমাদের ক্যাপ্টেন ছিলেন সুমন ভাই, হাবিবুল বাশার সুমন। তো সেই থেকে এই আশরাফুল, তামিম এই পর্যন্তও একটা কমন জিনিস আমরা দেখছি যে প্রেস কনফারেন্সে সবসময় একটা কমন কোশ্চেন হয় যে ক্যাপ্টেন এই ম্যাচটায় হারার কারণ কি। আমরা তো বেশিরভাগ হারি, ফলে এই কোশ্চেনটাই বেশি হয়। আর ক্যাপ্টেনদের আগে ব্যাট করলে একটা মুখস্থ উত্তর থাকে, এই 20-30টা রান কম হয়ে গেছে। তো এইটা এখন তো আপনারা জানেন যে জাতীয় রসিকতার বিষয় হয়ে গেছে, যে সবসময় ক্যাপ্টেন বলবে 20-30টা রান কম হয়ে গেছে। সেই জায়গাটায় শান্তকে দেখলাম একটু নতুনভাবে বলতেছেন যে না, আমরা শেষ পর্যন্ত ফাইট করছি। কিন্তু কথাটা ঘুরে ফিরেই একই, যে নিজেদের ব্যর্থতাটা স্বীকার না করা এবং এক ধরনের তৃপ্তি প্রকাশ করা যে আর 20-30 রান হলেই আমরা পেরে যেতাম, আমরা আসলে ফাইট করছি, আমরা হারি নাই। মানে দেখা গেল প্রতিপক্ষ 10 ওভার হাতে রেখে ম্যাচ জিতে গেছে, তারপরেও আমরা এরকম একটা অভিনয় প্রেস কনফারেন্সে এসে করি যে আমরা ফাইট করছি, আমরা 20-30 রান আর বেশি করলে জিতে যেতাম। এটা কেন করি? এটা তো দীর্ঘদিন ধরে আমরা দেখতেছি, আপনি যেমন দেখতেছেন, আমি দেখতেছি, পুরা দেশ দেখতেছে। এইটা আমরা কেন করি? আপনি পৃথিবীর খুব বেশি দেশে এই ধরনের নজির পাবেন না যে ক্যাপ্টেনরা এই ধরনের একটা তৃপ্তি ছড়ায় দেওয়ার চেষ্টা করতেছে যে না, উই আর ওকে, আমরা ওই অর্থে খারাপ দল না। এটা করি কেন? সেই জিনিসটা একটু আজকে আমরা খুঁজে বের করার চেষ্টা করব। এই যে সাইকোলজিক্যাল এবং খানিকটা কৌশলগত যে অবস্থান বাংলাদেশ দলের, এই জিনিসটা একটু ব্যাখ্যা করার চেষ্টা করব। যেহেতু কথাটা সুমন ভাইয়ের সময় থেকে শুরু করলাম, আমার আসলে ওই সময় থেকেই ব্যাখ্যা করা উচিত। সুমন ভাইদের সময় থেকে শুরু করে এই পাপন ভাইয়ের সময়, মানে দুইটা দুই রকম বললাম, যদিও সুমন ভাই ক্যাপ্টেন আর পাপন ভাই বোর্ড প্রেসিডেন্ট, তারপরেও আমি এটাকে একটু এইভাবে ব্যাখ্যা করতে চাই যে সুমন ভাইদের সময়ে যখন ঘটনাটা ঘটতো, সুমন ভাই, পাইলট ভাই, সুমন ভাইয়ের আগে যারা ছিলেন, বা সুজন ভাই, সুমন ভাইয়ের পরে যারা আসছেন, আশরাফুল, ইভেন তামিম, একমাত্র সাকিব ছাড়া, সাকিব কখনো অজুহাত দেয় না প্রেস কনফারেন্সে। আমি সাকিবের অনেক দোষ বলতে পারবো, একই সঙ্গে গুণও বলতে পারবো। সাকিব খুব স্ট্রেট ফরওয়ার্ড, যেদিন হারতো সেদিন পরিষ্কার এসে বলতো যে আমার ব্যাটসম্যানরা কোলাপস করছে, উই আর নট আপ টু দ্য মার্ক। সাকিব বহুবার এই ধরনের কথা বললে রীতিমতো গালাগালিরও শিকার হয়েছে। এখন বরং পিছন ফিরে মনে হয় যে ওই একটা ছেলেই পরিষ্কারভাবে নিজের দুর্বলতাটা স্বীকার করতো, আমরা সেটা বাকিরা পারি নাই। এখন ওই যে যেটা বলতেছিলাম, কথা বারবার হয়ে যায়, এদিক ওদিক চলে যায়, ওটা তো আপনারা জানেন। সুমন ভাইরা যখন এই কাজটা করতো তখন করতো হচ্ছে আসলে শুধু নিজেদেরকে মোটিভেটেড করার জন্য। ওই যে শুরুতে বললাম সাইকোলজিক্যাল আসপেক্টটা, এটা হচ্ছে সাইকোলজিক্যাল আসপেক্ট। যে এই কথাটা আমরা বললাম, এটা শুধু মিডিয়াতে বললাম না, আমার এই কথাটা আমার টিমের কাছেও গেল, আমার দেশের মানুষের কাছেও গেল, সবাইকে মোটিভেটেড রাখা। তখন তো সবাই জানতো যে বাংলাদেশ আসলে ইন্টারন্যাশনাল লেভেলের দল না, এই রিয়েলিটি জেনেই আমরা ওইখানে খেলতাম। তখন সুযোগ সুবিধা কম ছিল, তখন আমরা রেগুলার ওই লেভেলে খেলতে পারতাম না। এবং এটাও সত্যি যে দু একজন বিরল ব্যতিক্রম ছাড়া ওই 2006-07 আগে আমাদের ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড প্লেয়ারও ছিল না। আমি কারো নাম বলে কাউকে ছোট বা বড় করতে চাচ্ছি না, তারপরেও রিয়েলিটি হচ্ছে যে 2006-07 আগে যদি আপনি যান, তাহলে মোহাম্মদ রফিক ছাড়া আমাদের ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড খেলোয়াড় জোর করে কাউকে বলা যায় না। হয়তো আমিনুল ইসলাম বুলবুল আর মিনাজুল্লাহ আবেদিন নান্নু সুযোগ পেলে, মানে যথেষ্ট পরিমাণে ইন্টারন্যাশনাল খেললে লঙ্গার ভার্সন ক্রিকেটে ইন্টারন্যাশনাল লেভেলের বলে নিজেদের দাবি করতে পারতেন। কিন্তু সেটা তো কি হইতে পারতো আর কি হয়েছে, এটা তো আলাদা আলোচনা। যাই হোক, ওই সময় অজুহাতটা ঠিক ছিল। অজুহাত বলবো না, ওই সময় এই প্রেস কনফারেন্সে এই জাতীয় অ্যাটিটিউড দেখানো যে না ভাই আমরা আসলে পারি কিন্তু আজকে পারি নাই, এই মিথ্যা কথা বলাটা ওই সময় ঠিক ছিল। কারণ আপনার খেলোয়াড়দের তো উজ্জীবিত রাখতে হবে, পরদিন আবার তাদের মাঠে নামতে যে প্রেরণা দেওয়া, ওইটা তো করতে হবে। সবচেয়ে বড় কথা, দেশের মানুষ এই যে কোনো কিছু না পেয়ে টিভির সামনে বসতেছে, মাঠে আসতেছে, তাদেরকে একটা সান্ত্বনা দেওয়ার ব্যাপার থাকতো তখন। এই যে ক্যাপ্টেনের কথাটা বলতেছে, কথার ভেতর দিয়ে দর্শক ফিল করতো যে ওকে আমরা পারি নাই। ওই দর্শকও কিন্তু জানে যে সুমন ভাই কথাটা মিথ্যা কথা বললো, তারপরেও দর্শক ভাবতো যে না, আমার ক্যাপ্টেন তো বলছে যে আমরা আরেকটু হলে পাইরে যেতাম। এই আরেকটুর জন্য দর্শক ওয়েট করতো, এই আরেকটুর অপেক্ষায় খেলোয়াড়রা পরের দিন নামতো। সবাই জানতো যে এটা একটা সান্ত্বনা ছাড়া কিচ্ছু না। কিন্তু ওই যে যেটা বললাম যে পাপন ভাইয়ের সময়, পাপন ভাই যখন বোর্ড প্রেসিডেন্ট হলেন তখন থেকে এই জিনিসটাকে একটা প্রতারণার কাজে ব্যবহার করা শুরু হলো। দেখেন আমাদের দেশে সব সেক্টরে একটা সহজ সাফল্য দেখায় বিক্রি করার একটা ব্যাপার আছে। আমরা এটাকে
অফিসে একটা মজা করি এই জাতীয় ঘটনাকে, সেটা হচ্ছে যে কোনো একটা কিছু ঘটলে, সফল কিছু একটা ঘটলে, ভালো কিছু একটা ঘটলে যে যতভাবে পারে ওই জিনিসটা ম্যানেজমেন্টের কাছে বিক্রি করে। এই জিনিসটা আমাদের সব সেক্টরে আছে, সব সেক্টরে। তো অন্যান্য সেক্টরের উদাহরণের আমার দরকার নাই। ক্রিকেটে এই জিনিসটা পাপন ভাই একেবারে কিংবদন্তির পর্যায়ে নিয়ে গেল। সেটা হচ্ছে ধরেন আয়ারল্যান্ডের ডাকে এনে আয়ারল্যান্ডের বিপক্ষে দুটো ম্যাচ জিতলো, জিততে এই জিনিসটাকে একদম প্রাইম মিনিস্টার পর্যন্ত নিয়ে যেত সে। ওই যে প্রাইম মিনিস্টারকে ফোনে কারেক্ট করার ট্রল ট্রল আপনারা দেখেন না, ওগুলা কিন্তু শুধু আপনারা ভাবেন যে মজা বা ট্রল, নট নেসেসারি। ওগুলো একটা বিজনেস। আপনি আয়ারল্যান্ডকে ডেকে এনে একটা সিরিজ হারালেন, হারানোর পরে আপনি সর্বোচ্চ পর্যায়ে যারা আছে নীতি নির্ধারক তাদেরকে একটা আভাস দিলেন যে বাংলাদেশ বিরাট দল হয়ে গেছে। এখন ঘটনা হচ্ছে সর্বোচ্চ পর্যায়ে যারা থাকেন ওনারা তো আয়ারল্যান্ড আর অস্ট্রেলিয়াও তো ডিফারেন্সিয়েট করতে পারেন না। ফলে যেটা হয় যে ওনারা ভাবেন যে ঠিক আছে, অস্ট্রেলিয়া ইংল্যান্ডের বিপক্ষে লাস্ট 5টা সিরিজ হারছে, আয়ারল্যান্ডের বিপক্ষে তো জিতছে, 50-50 তো তাইলে ওই একদিকে কানা আর একদিকে অন্ধ, এরকম একটা ব্যাপার। এই ফেক ফিলিংটা দেওয়া শুরু করলো পাপন ভাই, এবং পাপন ভাইয়ের সঙ্গে এই জিনিসটা হাত লাগালো হাতুরু সিংয়ে। হাতুরু সিংয়ের যে দোষটার জন্য আমি তার সবচেয়ে বড় অপছন্দ করি সেটা হচ্ছে ফেক ফিল দেওয়া। হাতুরু সিং অনেক বড় কোচ, কিন্তু সে বাংলাদেশে এসে যখন পাপন ভাইরে দেখলো যে পাপন ভাই শর্ট টার্ম রেজাল্ট চায়, মানে একটা দুইটা সিরিজ জয় চায়, কিংবা একটা দুইটা সেঞ্চুরি 5 উইকেট চায়, যেটা পাপন ভাই বিক্রি করতে পারবে, হাতুরু সিং ওই পথ বেছে নিল যে ওকে সেটা সহজ উপায় আমার জানা আছে। সেও ওরকম নানা রকম আয়োজন করতে থাকলো এবং নানা রকম কৌশলগত জয়, মানে কৌশলগত মিথ্যা ছড়ায় দেওয়া হলো, এবং যে মিথ্যাগুলো একদম ওই যে বললাম পিএম অফিস পর্যন্ত পৌঁছায় দেওয়া হতো, এটা বিক্রি করা হতো যে আমরা এই করছি। তার সবচেয়ে নারকীয় উদাহরণ হচ্ছে গত T20 ওয়ার্ল্ড কাপ। এই T20 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ যখন সেকেন্ড রাউন্ডে গেল, মানে সুপার এইটে গেল, তখন হাতুরু সিং একটা তত্ত্ব আবিষ্কার করলো, যেটা পাপন ভাই যেটা প্রচারক হলো, যেটা আমরা প্রথমবারের মতো নাকি সুপার এইটে গেছি। মিথ্যে কথা, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই, একদম মিথ্যে কথা। কেন? আমরা এর আগে T20 ওয়ার্ল্ড কাপ যতবারই হয়েছে ততবারই দ্বিতীয় পর্বে গেছি। এবার যেটা হয়েছিল T20 ওয়ার্ল্ড কাপে নাম চেঞ্জ করা হয়েছে, এবার দ্বিতীয় পর্বের নাম রাখা হয়েছিল সুপার এইট। এর আগে প্রথম পর্বটাকে বলা হতো কোয়ালিফায়ার, দ্বিতীয় পর্বটাকে বলা হতো মূল টুর্নামেন্ট। এর আগেও আমরা কোয়ালিফায়ার পাস করে মূল টুর্নামেন্টে যাইতাম। ওই যে ওমানের এগেনস্টে ইন্ডিয়াতে তামিম সেঞ্চুরি করছিল মনে আছে, ওটা কিন্তু কোয়ালিফায়ার ছিল, মানে এখনকার যেটা ফার্স্ট রাউন্ড। ওই ফার্স্ট রাউন্ড পার হয়ে আমরা দ্বিতীয় পর্বে যেতাম প্রত্যেকবারই। এটাই আমাদের নিয়তি। T20 ওয়ার্ল্ড কাপে আমরা ওই কোয়ালিফায়ার বলেন, প্রথম পর্ব বলেন, ওইটা পার করে দ্বিতীয় পর্বে যেতাম। এই যাওয়াটাকে এবার সে বিক্রি করলো কেমনভাবে, যে যেহেতু নাম বদলে গেছে, আগে তো আমরা সুপার এইটে যাই নাই, কিন্তু দেখেন এখানেও বিরাট একটা অন্যায় আছে। 2007 ওয়ার্ল্ড কাপে কিন্তু সুপার এইটই নাম ছিল, সেবার কিন্তু আমরা সুপার এইট খেলছি, এবং কি দলরে হারায় খেলছি কল্পনা করতে পারেন, ওয়েস্ট ইন্ডিজরে হারায় সুপার এইট খেলছি। আরে বাইরে ভাই, সোয়েব রাসেল ক্রিস গেলের টানা 1 ওভার জায়গায় দাঁড় করায় রাখছিল, মানে প্রথম ওভারটা মেডেন উইকেট নিয়েছিল। আর সেই টিম 2024 সালে এসে তার তার কোচ এবং বোর্ড প্রেসিডেন্ট বিক্রি করার চেষ্টা করছে, এই প্রথম আমরা সুপার এইটে গেলাম। আর সেটা সারা দেশের মানুষ খাইছে, মিডিয়া খাইছে, কেউ চ্যালেঞ্জ করলো না জিনিসটা, মানে গায়ের লোম দাঁড়ায় যায় রাগে, যে কেউ এটাকে চ্যালেঞ্জ করলো না যে কত বড় মিথ্যা ছড়াচ্ছেন আপনারা। এবং এই জায়গাটায় তারা আরও নোংরামির পথ বেছে নিল। যখন আমরা সেকেন্ড রাউন্ডে গেলাম, সেকেন্ড রাউন্ডে লাস্ট ম্যাচটা ছিল আমাদের আফগানিস্তানের বিপক্ষে। ওই ম্যাচটায় আমাদের একটা সমীকরণ ছিল, এক্সাক্ট সমীকরণটা ভুলে গেছি, আপনাদের নিশ্চয়ই মনে আছে, যে 11 দশমিক কত ওভারের মধ্যে যদি আমরা জিততে পারি তাহলে সেমিফাইনালে যাব। হাতুরু সিং এবং তার যে সাঙ্গপাঙ্গরা মানে ক্রিকেটাররা, তারা পলিসি নিল আমরা যদি সেমিফাইনালের চেষ্টা করে হেরে যাই তাহলে কেলেঙ্কারি বেশি হবে, তখন মিডিয়া বলবে পরাজয় দিয়ে শেষ করছে। হচ্ছে চেপে যান, ওই 11 ওভারের চেষ্টা করে লাভ নেই, সেমিফাইনালের চেষ্টা করে লাভ নেই, জিতে আসেন। জিতলে আমি নতুন একটা ডক্ট্রিন দিব, ডক্ট্রিনটাও মুখস্থ। সেটা হচ্ছে যে আমরা সুপার এইটে উঠছি প্রথমবারের মতো, উঠে আমরা 3টা না 4টা কি যেন জয় হয়, ওই জয় নিয়ে ফিরছি, এবং লাস্ট ম্যাচে আফগানিস্তানে হারায় ফিরছি। কি কৃতিত্বের ব্যাপার! এই চেষ্টা করতে গিয়ে এখন উপরালাও তো একজন আছে, উপরালাও তো এত প্রতারণা সহ্য করে না, ফলে ওই চেষ্টা করতে গিয়ে তারা ম্যাচও হারে গেছে, ফলে শ্যামও গেছে, কুলও গেছে। তখন তো যা হয়েছে আপনারা জানেন, তখন সবাই গালি খাইছে, রিয়াদও গালি খাইছে, শান্তও গালি খাইছে, ইয়েও গালি খাইছে, হাতুর সিংও গালি খাইছে। তো এই গল্পটা যে জন্য বললাম যে দিস ইজ দেয়ার নোংরা ট্যাকটিক্স, যে একটা ফেক ফিল দেওয়া, মিডিয়াতে বলার চেষ্টা করা নতুন কিছু একটা পরিসংখ্যানগত, যেটা বলে বোঝানো যায় উই আর নট দ্যাট ব্যাড। দেখেন 2007 ওয়ানডে ওয়ার্ল্ড কাপ থেকে শুরু করে 2017 চ্যাম্পিয়ন্স ট্রফি,
প্রতিটা আইসিসি ইভেন্টে আমরা উল্লেখযোগ্য কিছু না কিছু করছি। এখন হাতে ধরে আমি এই মুহূর্তে মনে করাই দিচ্ছি না, আপনি দেখলে জানতে পারবেন। এরপর থেকে আমরা যে কয়টা আইসিসি ইভেন্ট খেলছি, এই সদ্য সমাপ্ত চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত কিচ্ছু অ্যাচিভ করতে পারিনি। আমরা ওমান টাইপের দু একটা দলের সঙ্গে, বা ওই যে বিদিকিচ্ছিরি পিচ ইউএসএতে ওইটার সুবিধা নিয়ে দু একটা দলের সঙ্গে, এছাড়া আমরা কোথাও কোনো পারফর্ম করতে পারিনি। তখন এইটারে লুকানোর জন্য এই যে আমরা দীর্ঘ গ্যাপ 2017 থেকে 2025, এই 8 বছর যে আমরা গর্তে পড়ে গেছি, আমরা যে কোনো পারফর্মই করতে পারতেছি না, এটারে লুকানোর জন্য আজকে শান্ত সালাউদ্দিন ভাই এদেরকে প্রেসে এসে মিথ্যা একটা দাবি করা লাগতেছে এবং মানে রীতিমতো রসিকতা করা লাগতেছে যে হারি হারি লড়াই তো করছি 50 ওভার পর্যন্ত। 2025 সালে আপনি 2001-এ টেস্টে স্ট্যাটাস পাইছেন, সেই থেকে এই পর্যন্ত আসার পরে আপনার কাছে এই লড়াইয়ের গল্প কেউ শুনতে চায়? এই গল্প শোনার জন্য আমরা খেলা দেখি? এই গল্প শোনার জন্য আমরা স্পন্সরশিপের কাছে নিজের মাথা বিক্রি করি না। আমরা এখন জয় চাই। হ্যাঁ, আপনি ওরা 350 করছে, আপনি 348 করে হারেন, আমরা ওইটা শুনতে রাজি আছি। বা আপনি আগে ব্যাট করে 321 করছেন, ওরা 49.4 নম্বর ওভারে গিয়ে জিতে গেছে, ওইটা শুনতে রাজি আছে। কিন্তু যেখানে লড়াইয়ের নামমাত্র হয় নাই, সেটাকে আপনি লড়াই হিসাবে বেচার চেষ্টা করেন কেন? এটা না কর্পোরেট অফিস, না সুমন ভাইদের ওই অনুপ্রেরণার জামানা। এখন এই বেচা কেনার চেষ্টা একমাত্র প্রতারণা। প্রতারণা, আমি এই শব্দটা ইউজ করলাম। এখন আমাদের ক্যাপ্টেন কোচরা যে প্রেস কনফারেন্সে এসে এই কথাগুলো বলে, এই কথাগুলো নিয়ে আমরা ট্রল করি, মজা করি, আমরা ভাবি এটা বোধহয় শুধু মজার কথা, তা না। এটা তাদের ব্যবসা বাঁচানোর চেষ্টা। এই যে ক্রিকেট এখন বাংলাদেশে চলতেছে, এটা নিষ্ঠুরভাবে আমি বলবো ইটস এ বিজনেস। এটা বিজনেস চলতেছে, তাদের এই বিজনেস যাতে ভেঙে না যায়, তাদের যাতে সত্যি সত্যি ক্রিকেটে উন্নতি না করা লাগে, সত্যি সত্যি জবাবদিহিতা না করা লাগে, এই জন্য তারা মানুষকে বোঝাতে চায় যে উই আর ইন ফাইট, আমরা লড়াই করছি। আসলে করে নাই। আমি প্রথমত টিম ম্যানেজমেন্টের কাছে দাবি করি, শান্ত সালাউদ্দিন ভাই সহ সামনে বোধহয় লিটন আবার ক্যাপ্টেন্সি করবে T20-তে। আমি জানি না ক্যাপ্টেন আবার চেঞ্জ হবে কিনা, তো ফর্মে ছিল না, ফলে চেঞ্জ করবে কিনা আমি জানি না, সেটা আলাদা ব্যাপার। যেই ভাই প্রেস কনফারেন্সে আসেন, যদি তাইজুল্লও আসেন, দয়া করে এই মিথ্যা কথা বলার দরকার নেই। দয়া করে আপনারা এই ব্যবসার পার্ট হয়েন না, কারণ এখানে আপনাদের তো কোনো লাভালাভের নাই, সালাউদ্দিন ভাইয়েরও নাই, শান্তরও নাই, লিটনেরও নাই। আপনারা সোজাসুজি বলেন যে আমরা এই কারণে জিততে পারি নাই, আমাদের এই এই সমস্যা ছিল, এবং আমাদের কোয়ালিটি এই জায়গায় আমরা পিছায় আছি, আমাদের এই জায়গায় ডেভেলপ না করলে জেতার আশা আপনারা করেন না। পরিষ্কার করে প্রেসে কথা বলা শুরু করেন। আপনারা তৃপ্তি বেচে খায়েন না, তৃপ্তি বেচে তাদের হেল্প করেন না, কর্মকর্তাদের হেল্প করেন না। এতে কর্মকর্তারা তাদের চেয়ার টিকায় রাখবে আপনাদের বিক্রি করে। আপনারা দয়া করে বেচা কেনার জিনিস হয়েন না। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা।